স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির উদাহরণ, মন্তব্য হাসনাতের, এখনই পদত্যাগ চান। সরকারের দুর্বলতা বড় করে না দেখার আহ্বান ফখরুলের, পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ। মাইলস্টোন স্কুলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, ৬ মরদেহের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। বিমান দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই দাবি স্কুলের, তথ্য থাকলে জানানোর অনুরোধ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত বলেন, বাচ্চাদের স্কুলে পাঠালে বিল্ডিং ভেঙে পড়বে, বিমান ভেঙে পড়বে, এমন বাংলাদেশ আমরা চাই না। হাসিনার আমলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করার দাবি জানান তিনি। এর আগে সকাল 11:30টায় সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে শোক র্যালি করা হয় এবং শহরের চাঁদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির নেতারা। এদিকে চাঁদপুরে এনসিপির পদযাত্রা নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন, আর পথসভায় কেন্দ্রীয় নেতারা কি বললেন? চাঁদপুরে ইতিমধ্যে এনসিপির নেতৃবৃন্দের পথসভা শেষ হয়েছে। তারা এই মুহূর্তে রয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা। সেখানে শহীদ আজাদ সরকারের যে একটি চত্বর করা হবে সেটা উদ্বোধন করবেন, তারপর তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিবেন। তবে তারা এর আগে যে পথসভা যে বক্তব্য রেখেছেন সেখানে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে এই সরকারের যে নিরাপত্তা আইন শৃঙ্খলা সেটি দিতে ব্যর্থ হয়েছেন এবং পাশাপাশি যে বিমান দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে যে বিমান যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন তিনি। ডক্টর ইউনূসের পরিবারের লোক এবং স্বজনপ্রীতি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন, তাকে স্বাস্থ্য উপদেষ্টা করাচ্ছেন। যেখানে স্বাস্থ্য উপদেষ্টা নিজেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, তিনি বাংলাদেশের মানুষের কি সেবা দিবেন সে প্রস্তুত চলছেন হাসনাত আবদুল্লাহ। এর আগে আমরা দেখেছি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলেছেন সাজিদ সালাম। তিনি শহীদ পরিবারের সাথে কান্না ভেঙে পড়েন এবং শহীদ পরিবারগুলোর দাবি জানিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন এবং যে সংস্কার কার্যক্রম এবং গণহত্যার যে বিচার সেগুলি যেন বাস্তবায়ন করা হয়, সেইগুলো বাস্তবায়ন না হলে তারা আন্দোলনে এই শহীদ পরিবারদেরকে নিয়ে আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন সাজিদ আবদুল্লাহ। চাঁদপুরে আজকে সকাল থেকেই যে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং যে মাইলস্টোনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় যে শোক র্যালি করেছেন এবং দোয়া মিলাদ পরিচালনা করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেখানে বক্তব্য রেখেছেন এবং যে সর্বশেষ তারা দোয়া ভাঙ্গা একটি পদযাত্রা করবেন সেই অপেক্ষা রয়েছেন চাঁদপুরবাসী। আমরা দেখেছি চাঁদপুরের যে সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এখানে কথা বলেছেন। তিনি বলেছেন চাঁদপুরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজের এবং নদীর বালু খেকোদের জায়গা হবে না বলে তিনি বলেছেন। তিনি বলছেন যে এই যে জুলাই আন্দোলন যে হত্যা হয়েছে, যে চাঁদপুরে প্রতিটি যে তরুণরা প্রাণ দিচ্ছেন তাদের পাশে সবসময় তারা নাগরিক পার্টি থাকবেন বলে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। পতিত স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই চক্রান্ত সফল হবে না। নির্বাচন প্রক্রিয়া দ্রুত করতে বিএনপি তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। বুধবার গুলশানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে মঙ্গলবার বৈঠক করে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় গতকালকের বৈঠকে যোগ দেয় বিএনপি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা। অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর অভিজ্ঞতা না থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলোচনার তাগিদ দেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই। গোপালগঞ্জের পর মঙ্গলবার সচিবালয়ের ঘটনার পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত বলে দাবি মির্জা ফখরুলের। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে। রাজনীতিতে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলেও জানান মির্জা ফখরুল। প্রমাণিত যে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার মৃত্যু হলো তার ভাই নাফিরও। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। সোমবার গুরুতর দগ্ধ হওয়ার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাফি। মঙ্গলবার রাত 12:15টার দিকে মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানান তার শরীরের 95%ই দগ্ধ হয়েছিল। এর আগে সোমবার রাতে মারা যায় তার বড় বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী নাজিয়া। তার শরীরেরও প্রায় 90% দগ্ধ ছিল। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্তে এই হতাহতের ঘটনা ঘটে। খুব দ্রুত তাকে উত্তরায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এই নাজিয়াকেও উত্তরায় দাফন করছে, পাশাপাশি ভাই বোন দুজনকে ওখানে দাফন করা হবে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শনাক্ত না হওয়া 6টি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে মালিবাগ সিআইডি ভবনে যোগাযোগ ও স্যাম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমএইচের মর্গে রাখা হয়েছে শনাক্ত না হওয়া 6টি মরদেহ। সেখান থেকে এরই মধ্যে বিশেষজ্ঞরা ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করেছে। অতি দ্রুত সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। এখন পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা মা সহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। এদিকে হতাহতদের তালিকায় যাদের নাম নেই তাদের সন্ধানে মালিবাগের সিআইডি ভবনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ারও কথা বলা হয়েছে। এতে দ্রুত সময়ে পরিচয় নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার বিষয়ে বার্ন ইনস্টিটিউটে বৈঠক করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে বিশেষায়িত সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে 44 জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে ভর্তি আছেন 21 জন। সব মিলিয়ে ঢাকার 5টি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনার দগ্ধ 69 জন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, দগ্ধদের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ডাক্তাররা এ বিষয়ে কোনো ব্রিফ করবেন কিনা, আর চিকিৎসায় কোনো রকমের সংকট আছে কিনা? দেখুন, বেলা 3টার দিকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, তার কথা বলার কথা রয়েছে। যেহেতু একটি বৈঠক শুরু হয়েছিল সকাল 10:30টার কিছুটা পরপর সময় সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে, এবং যেমনটি বলছিলেন যে তাদের যেই শারীরিক অবস্থা সেটিকে মূল্যায়নের পর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে এই বার্ন ইনস্টিটিউটে যেই 44 জন ভর্তি রয়েছেন, এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে যারা ভর্তি রয়েছেন
প্রত্যেকের কাগজপত্রই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেগুলো দেখা হবে। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটা রোগীর কাছেও কিন্তু তারা যাবেন এবং গিয়ে সরজমিনের সমস্ত চেক আপ করার পরে পরবর্তী যে সিদ্ধান্ত সেগুলো তারা নেবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন। এরপরে সংবাদ সম্মেলনে কিন্তু বাকি যেই সিদ্ধান্তগুলো সেগুলো হয়তো জানানো হবে। সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসছে, এছাড়াও ভারতের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা ভারত হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেটি যদি এখন পর্যন্ত আসেন, তবে সবাই মিলে সমন্বয় করেই কিন্তু এই যে চিকিৎসা কার্যক্রম সেটিকে চালিয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বার্ন ইনস্টিটিউটে যারা রয়েছেন চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মী সকলের ছুটি বাতিল করা হয়েছে। শুধুমাত্র এই হাসপাতাল না, এছাড়াও অন্যান্য যে সকল জায়গায় মাইলস্টোনের ঘটনায় যারা আহত হয়ে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, মোটামুটি সব হাসপাতালেরই কিন্তু ছুটি বাতিল করা হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। এখানে যারা রয়েছেন রক্তের আপাতত সংকট নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যেই 6 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে কিন্তু শনাক্ত করা হয়নি, তাদের ক্ষেত্রে সিআইডির নমুনা সংগ্রহ করেছে। তাদের পরিবারকে অনুরোধ করা হয়েছে যাতে সেখানে গিয়ে তারা সেই নমুনাটি পরীক্ষা করেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 11 জনের মতো তারা নমুনা সংগ্রহ করেছেন। প্রত্যেকের পরিবার থেকে 2 জন বা 3 জনের নমুনাও কিন্তু সংগ্রহ করা হচ্ছে। আর সেই ক্ষেত্রে যত দ্রুততার সময় মধ্যে এই নমুনা সংগ্রহ করা হবে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু সেগুলো তাদের যে হস্তান্তর করে দেওয়া হবে সেই মরদেহগুলো। এখানে যারা অবস্থান করছেন যে 44 জন চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে মিনহাজ নামের একজন তিনি সম্ভবত মারা গেছেন। তবে 3টার সময় যে সংবাদ সম্মেলন সেখানে হয়তো এই পুরো বিষয়টি নিশ্চিত করা হবে। এটি অফিসিয়ালি আমাদেরকে এখনো কেউ জানেনি, তবে আমরা অসমর্থিত সূত্রের ভিতরের কয়েকজনের কাছ থেকে কিন্তু তেমন তথ্য পেয়েছি। সব মিলে বলা যায় যে 44 জন এখানে আছেন, তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে প্রতিনিধি দল তারা এসেছেন, যদি প্রয়োজন হয় আরও ডাক্তার বা নার্স বা চিকিৎসক সেখান থেকে আনা হবে। যে কি বৈঠক হয়েছে বা এখনো কি বৈঠক পরবর্তীতে হচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করবে পরবর্তী যে সিদ্ধান্ত চিকিৎসা কার্যক্রম কিভাবে পরিচালনা করবে সেটি কিন্তু জানা যাবে 3টার সংবাদ সম্মেলনের পরে। বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। বিমান দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক রাসেল তালুকদার। যদি কারো সন্তান নিখোঁজ হয় তাহলে স্কুলে অভিযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে বিমান দুর্ঘটনায় 3য় দিনে অনেকেই মাইলস্টোন স্কুলে আসছেন। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকও ভিড় করেছেন ক্যাম্পাসের সামনে। স্কুলের প্রধান ফটক বন্ধ থাকায় বাইরে অপেক্ষা করছেন তারা। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী, সাংবাদিক সহ কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্বে রয়েছেন। স্কুলের পরিচালক রাসেল তালুকদার জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে, তবে অন্য সব ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিমান দুর্ঘটনার তদন্তে এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানে 5 নম্বর ভবনে অভিযোগ দায়েরের অনুরোধ স্কুল প্রশাসনের। আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে আপনারা অনতিবিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মাইলস্টোন স্কুল কতদিন বন্ধ থাকবে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে সেখানে অনেক অভিভাবক জড়ো হয়েছেন, তারা কি বলছেন? আশরাফ, আমরা মাইলস্টোন কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। একজন শিক্ষকের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে, কলেজের শিক্ষক। তিনি যতটুকু জানাচ্ছিলেন আগামী রোববার পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে আগামী রোববার যারা অভিভাবক রয়েছে অভিভাবকদের সঙ্গে স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ একটি মিটিং করবে। সেই মিটিং থেকে আসলে পরবর্তী সিদ্ধান্ত আর যে স্কুল বা কলেজের কার্যক্রম কবে থেকে শুরু হবে তার আগ পর্যন্ত কিন্তু এখানে যে কার্যক্রম সেটি বন্ধ থাকবে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখে, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি অনেকেই কলেজের সামনে ভিড় করে আছেন। তবে যারা এখানে এসেছেন তাদের বেশিরভাগই আসলে এমন অভিভাবক না যাদের সন্তান আহত অথবা যাদের সন্তান নিখোঁজ সেরকম অভিভাবক না। এনারা যারা এসেছেন তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি হয়তো তার সন্তান স্কুলে পড়েছে বা পড়ছে, সে হয়তো আহত না, কিন্তু তিনি আসলে দেখতে এসেছেন কি অবস্থা, এরকম একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে উৎসুক জনতার ভিড়টাও কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। আমরা ঘটনার দিনও যেরকম দেখেছিলাম উৎসুক জনতার একটা
হই হই ব্যাপার আজকেও কিন্তু আমরা সেটাই দেখতে পেয়েছি। আমরা দেখেছিলাম যে স্কুলের গেটে এসে আসলে ধাক্কাধাক্কি করা হয়েছে ভিতরে যাওয়ার জন্য, এরকম চেষ্টাও চালানো হয়েছে, কিন্তু আদতে তারা এই স্কুলের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন। আমরা যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা যখন শিক্ষককে মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছিলাম, এই কলেজের শিক্ষক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে শিক্ষার্থীদের যেই নিখোঁজের ব্যাপারটি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, সে কারণে তারা একটি ব্যবস্থা নিয়েছে, একটি ইনফরমেশন সেন্টার খোলা হয়েছে, যেখানে এসে আসলে কোনো শিক্ষার্থী যদি নিখোঁজ থাকে সে ব্যাপারে তারা অভিভাবকরা জানাতে পারবেন, সেরকম একটি ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো অভিযোগ এসেছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানাতে পারেননি। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই, স্কুল এই আগামী রোববার থেকে এই শাখা বাদে অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে মাইলস্টোনে, সেই মাইলস্টোনের অন্যান্য ব্রাঞ্চগুলোতে হয়তো বড় সেকশন, অর্থাৎ তুলনামূলক বড় বয়স্ক শিক্ষার্থী যারা 9-10-এর, তাদের ক্লাস শুরু হতেও পারে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। সেই জায়গা নিয়েও কিন্তু আরেকটি বিষয় জানাবেন, স্কুল থেকেও তো একটি কমিটি গঠন করা হয়েছে, তাদের কাজ কি? আশাব, আমি আপনার কথাটি বুঝতে পারিনি। স্কুল থেকেও তো একটি কমিটি গঠন করা হয়েছে, সেই সম্পর্কে কি তথ্য রয়েছে? তাদের কাজটা কি? জি, স্কুল থেকে এই যে নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানার জন্য বা আসলে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, সেই হিসাব নিকাশটা করার জন্য স্কুল থেকে একটি কমিটি করা হয়েছে 5 সদস্যের, যেখানে অধ্যক্ষ, তার প্রিন্সিপাল, অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তাদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তারা কার্যক্রম শুরু করবেন আজকে থেকে, এবং সেই কার্যক্রম শুরুর ফলে কতজন শিক্ষার্থী আসলে আহত হলো, কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, কতজন শিক্ষার্থী মারা গেছেন, কি ক্ষয়ক্ষতি হলো, পুরো যে বিষয়টি এই বিমান দুর্ঘটনার ফলে হয়েছে, পুরো বিষয়টিকে আসলে তারা তাদের প্রতিবেদনে তুলে আনবেন, এবং সেইটি মাধ্যমে আসলে তারা খুব স্পষ্ট বা সুস্পষ্টভাবে জানাবেন যে কতজন আসলে আহত হলো, কতজনের কি ধরনের চিকিৎসা দরকার, কতজন মারা গেছেন, কতজন নিখোঁজ আছেন, কার কার ডিএনএ টেস্ট করা হবে, সেই সমস্ত বিষয়গুলোই আসলে এই প্রতিবেদনের মাধ্যমে, এই শিক্ষকদের যে কমিটি করা হচ্ছে সেই কমিটির মাধ্যমে তুলে আনা হবে। উত্তরা থেকে জানাচ্ছেন সহকর্মী বনিবনে কামাল। প্রবাসী আত্মীয়কে বরণ করতে ঢাকা বিমানবন্দরে যাবার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 2 জন। সকালে নাটোরের বড়াই গ্রামের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত 2 জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ট্রাকের লেন পরিবর্তন ও বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলছে পুলিশ। প্রবাসী আত্মীয়কে অভ্যর্থনা জানাতে কুষ্টিয়া থেকে মাইক্রোবাসে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি ট্রাক লেন পরিবর্তন করলে তাদের মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। গুরুদাসপুর একটি ইউনিট এসে এখানে রেস্কিউ কাজ শুরু করে। অবস্থার ভয়াবহতা দেখে পার্শ্ববর্তী যে বনপাড়া আমাদের ফায়ার স্ট্যান্ড ছিল, তারাও একটি ইউনিটে এখানে কাজ করে, এবং আমি নাটোর থেকে খুব দ্রুত এখানে এসে ঘটনাস্থলে আমরা উপলব্ধি করি, এবং খুব শর্ট টাইমের মধ্যে আমরা ভিকটিমগুলোকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মহাসড়কটিতে বাঁকের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এছাড়া 2টি যানেরই বেপরোয়া গতি ছিল বলছে পুলিশ ও স্থানীয়রা। রাস্তাতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, খুব স্পিডে গাড়ি চলে, পুলিশ প্রশাসন খুব একটা থাকে না। ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি তারা ঢাকামুখী কোথাও যাচ্ছে কোনো ফ্যামিলি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে ট্রাকের চালক পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে রাজধানীর মুগদায় 2 বাসের রেশারেশিতে এক পথচারী নিহত, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা। ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিট স্থাপনের প্রস্তাব, বাজেট প্রায় $350 কোটি। পদত্যাগের অভিপ্রায় নেই, সরকার যেতে বললে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় ঘটেনি, তাই পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
এ সময় তিনি আরও জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। পরে এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে বলেন, স্থগিত হওয়া পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। এ সময় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, লোকালয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। হতাহত ছাত্রছাত্রীদের তালিকা শিক্ষার্থীদের কাছে দিতে মাইলস্টোন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে 10 মিনিটে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। সকাল 11টার দিকে দ্বিতীয় পর্যায়ের সংলাপের 18তম দিনের অধিবেশন শুরু হয়। শুরুতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মাইলস্টোনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেটার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে অতীতের স্বৈরাচারী শাসকের আচরণ ফুটে উঠেছে। 10 মিনিটে প্রতীকী ওয়াকআউটের পরে সকাল 11:25 দিকে তারা আবারও সংলাপে যোগ দেন। পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। প্রতিবাদ হিসেবে তারা যা জানিয়েছেন সেটা আমি মনে করি যে নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে তাদের বক্তব্যগুলো যেহেতু জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আশা করি সরকার এগুলো বিবেচনা করবেন। রাজধানীর মুগদা মেডিকেলের সামনে 2 বাসের রেষারেষিতে এক পথচারী নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান। তিনি কমলাপুর রেল স্টেশনে বিদ্যুৎ সরবরাহ শাখায় কর্মরত ছিলেন। স্বজনরা জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন আতিকুর রহমান। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় 2টি বাসের মাঝে চাপা পড়েন তিনি। পরে গুরুতর অবস্থায় দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনী। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। পরে শহীদুদ্দিন চৌধুরী আনী বলেন, এই রায় ন্যায় বিচার নিশ্চিতের উদাহরণ। যত দ্রুত সম্ভব প্রতিহিংসার কারণে হওয়া সব মামলা থেকে ভুক্তভোগীদের মুক্তি দেওয়া উচিত। এর আগে সকালে আদালতে হাজির হন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী আনী। পরে উভয় পক্ষের উপস্থিতিতে রায় দেন বিচারক। রায় বলা হয়, আসামের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। 2014 সালে শহীদুদ্দিন চৌধুরী আনীর বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় আমি গত 11টি বছর আদালত পাড়ায় এসেছি, বারবার জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আজকে আমি মনে করছি এই স্বাভাবিক পরিবেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। নাটোরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না জুলাই অভ্যুত্থানে আহত অনেকে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছ থেকে অর্থ সহায়তা ও চাকুরির দাবি করেছেন তারা। যদিও প্রশাসন বলছে সমস্যার সমাধানে আহতদের পাশে আছে সরকার। ঢাকায় জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন নাটোরের সাব্বির হোসেন। চোখে গুলি লাগায় সরকার 1 লাখ টাকা অনুদান দিলেও ব্যয়বহুল হওয়ায় এখন অর্থের অভাবে চিকিৎসা বন্ধ তার। খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার।
আগে মনে করেন যে কাজকাম করতাম, এখন কাজকামও করতে পারি না। কাজে গেছিলাম, কাজে মনে করেন যে কয়েকদিন কাজ করার পরে আর কাজে নেয় নাই। কিন্তু এমন একটা পরিস্থিতি, আমরা যে তার চিকিৎসা করব, সেই চিকিৎসা বহনও করতে পারতেছি না। শুধু সাব্বির নন, আন্দোলনে অংশ নিয়ে আহত অনেকেই মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, শুরুতেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পেলেও এখন আর কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না, যার কারণে সময়মতো চিকিৎসা হচ্ছে না। আমার ছেলের মতন আরো তো অন্য মার সন্তানও তো মৃত্যুপঙ্গু হয়ে আছে অনেক জায়গায়, ঢাকা হাসপাতালে, কিন্তু বিভিন্ন হাসপাতালে তো ওরা আছে। সেই অবস্থায় রাবার বুলেট বের করা যায়নি, পরবর্তীতে আমি রাবার বুলেট বের করছি ট্রিটমেন্টের মাধ্যমে। পরবর্তীতে এখন পর্যন্ত 1 বছর হতে চললো, এখনো আমার বুকে ব্যথা করে। এরকম একটা পজিশন করে দেয় যাতে সারা জীবন যাতে তারা কোনো কিছু চলাফেরা করে খুব ভালোভাবে যেন চলাফেরা করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। আমরা প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদের বিভিন্ন রকম চিকিৎসা সহায়তা হতে শুরু করে নানান রকম সমস্যায় আমরা তাদের সমাধান করার চেষ্টা করছি। জেলা প্রশাসনের তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে জেলায় শহীদ হন 8 জন। আহতদের মধ্যে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন 103 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে আবারও পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে প্রকল্পে প্রায় $350 কোটি খরচ হবে, যার $100 কোটি যোগান দেবে বিপিসি। বাকি অর্থ ঋণ হিসাবে আসবে সরকারি তহবিল থেকে। বিপিসি বলছে উন্নত প্রযুক্তির দ্বিতীয় রিফাইনারিতে পরিশোধিত জ্বালানি তেল হবে আন্তর্জাতিক মানের। দেশে বার্ষিক জ্বালানির চাহিদা 65 লাখ টন, এর মধ্যে প্রায় 50 লাখ টনই ডিজেল। 15 লাখ টন তেল পরিশোধন করা হয় একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে। চট্টগ্রামে 1968 সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু শেষ হয়েছে কমপক্ষে 2 দশক আগে। নিয়মিত সংস্কার করেই চলছে পরিশোধন, দক্ষতা কমায় বেড়েছে খরচও। 2010 সালে বছরে 30 লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তখন ব্যয় ধরা হয় 13,000 কোটি টাকা। অর্থায়ন সহ নানা জটিলতায় কয়েক দফা ব্যর্থ হয় সরকারি অনুমোদন প্রচেষ্টা। সম্প্রতি 42,000 কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সেখানে 1 বিলিয়ন মতো প্রোভাইড করবে আমাদের বিপিসির নিজস্ব অর্থ আছে, আমরা সংস্থান রেখেছি। বাকিটা 2.2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন যেটা হচ্ছে আসলে বাইরে থেকে আসতে হবে। আমরা খুবই তাড়াতাড়ি চাচ্ছি, সরকার বিশেষ করে খুব তাড়াতাড়ি এটা হোক, মানে এটা যেহেতু চাহিদাটা প্রয়োজন, খুবই যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদের ইকোনমির জন্য ভালো। বিশ্বে জ্বালানি নিরাপত্তায় বড় নিয়ামক রিফাইনারি শিল্প। সরবরাহ সংকটে পরিশোধিত ডিজেলে গুনতে হয় অতিরিক্ত দাম। বিপিসি বলছে রিফাইনারির দ্বিতীয় ইউনিট অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে। এই রিফাইনারিটা যখন হবে তখন আমাদের যে এখন বর্তমানে আছে 1.5 মিলিয়ন প্রতি বছর রিফাইন করে, এটাও কিন্তু ইউরো 5 স্ট্যান্ডার্ডে চলে যাবে। এটাও আপনার, তার মানে আমি নতুন 3 মিলিয়ন এবং এটা 1.5, দ্যাট ইজ আমি নতুন প্রোডাক্ট পাবো, একেবারে কার্বন খুবই কম। এদিকে রিফাইনারির ভবিষ্যৎ বাড়তি সক্ষমতা বিবেচনায় নিয়ে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে জ্বালানি তেল খালাসের এসপিএম প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরিতে 1050 টাকা বাড়িয়ে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 1,71,601 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে, এজন্য দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট মানের স্বর্ণ 1,71,601 টাকা, 21 ক্যারেট 1,63,798 টাকা এবং 18 ক্যারেট 1,40,400 টাকা বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে 1,16,127 টাকা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দর বলবৎ থাকবে। সর্বশেষ 7 জুলাই স্বর্ণের দাম ভরিতে 1,500 টাকা কমিয়েছিল বাজুস। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। শেরপুরে 5টি নদী প্রতি বছরের বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয়। ঢলের পানিতে হঠাৎ করে নদীর পানি বেড়ে প্লাবিত হয় আশপাশের জনপদ।
এই 5টি নদীর মধ্যে মহারশী ও সোমেশ্বরী নদীতে নেই পানি প্রবাহ পরিমাপের জন্য কোনো স্কেল বা স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থা। এই কারণে ওইসব এলাকায় ফসল এবং জানমালের ক্ষতি হয় বেশি। এলাকাবাসীর দাবি, নদীর পানির স্রোত সময়মতো জানতে পারলে এই ক্ষতি হবে অনেক কম। ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদের জেলা শেরপুরের গুরুত্বপূর্ণ 2 নদী মহারশী ও সোমেশ্বরী। ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রতিবছর বর্ষায় নদী দুটির পানি হঠাৎ বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় নদীপাড়ের গ্রাম প্লাবিত হয়ে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এলাকার ক্ষয়ক্ষতি কমাতে নদী দুটিতে পানি পরিমাপের যন্ত্র, স্কেল বা স্বয়ংক্রিয় সতর্কবার্তা বসানোর প্রয়োজন। আমাদের এই পানির যখন বৃদ্ধি হয় তখন আমরা বিপদের সম্মুখীন হই। এই নদীর কোনো পানি মাপার কোনো তো যন্ত্র নাই, যন্ত্র থাকলে আমরা মাল সাবানা সরাই নিয়ে যেতাম, কিন্তু পানির পরিমাপ বুঝতে পারি না যে কতক্ষণ কোন সময় কতটুকু পানি আছে। পরিমাপের যন্ত্র ছাড়া হঠাৎ পানি বৃদ্ধি সম্পর্কে জনগণকে সতর্ক করাটা কঠিন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানির রিডিংটা আমরা জানতে পারি না, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির একটু সমস্যা হয়ে থাকে। সেজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করেছি এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে পানি মাপার জন্য স্কেলের ব্যবস্থা করবেন। তবে পরিমাপ যন্ত্র বসানোর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীগুলো হচ্ছে ফ্ল্যাশি রিভার, মানে খুব দ্রুত হচ্ছে পানি বৃদ্ধি পায়। এই জন্য আমরা গত মাসের 16 তারিখে আমরা হচ্ছে এই দুটি নদীতে গেজ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই গেজ স্থাপন করবেন। দ্রুতই নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে শেষ হয়। সেখানে প্রায় 1 ঘন্টা অবস্থান নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সেনাবাহিনীর অধীনে টেকসই বাঁধ নির্মাণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মুসাপুর ক্লোজার সংলগ্ন এলাকা রক্ষণাবেক্ষণ সহ 8 দফা দাবি তোলেন তারা। বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধরা। উদ্বোধনের 1 বছর পেরিয়ে গেলেও মাগুরায় চালু হয়নি প্রবীণ নিবাস। ভবন থাকে তালাবদ্ধ, অত্যাধুনিক আসবাব পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা ফিজিওথেরাপি মেশিনও কাজে আসছে না। সমাজসেবা কর্মকর্তারা বলছেন, প্রকল্পের কাজ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। প্রবীণ, এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাগুরায় নির্মাণ করা হয়েছে প্রবীণ নিবাস ও এতিমখানা ভবন। প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালের জুনে। সমাজসেবা অধিদপ্তর ও প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট বাস্তবায়ন করেছে প্রকল্পটি, কিন্তু উদ্বোধনের পর এটি ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হলেও এখনও চালু হয়নি। ভবনটিতে আছে 50 জন প্রবীণ এবং 50 জন এতিম শিশুর আবাসনের ব্যবস্থা। তাদের ব্যবহারের জন্য কেনা হয় কোটি টাকার অত্যাধুনিক আসবাব। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন। অনেক বৃদ্ধা আছে হয়তো এখানে জানে না বা সেইভাবে সঠিকভাবে পরিচালনা করা হয় না, তার কারণেই হয়তো বৃদ্ধা এখানে পৌঁছাচ্ছে। এত বছর পরে আছে, এই জিনিসটা চালু হোক, এই বৃদ্ধাশ্রম চালু হলে পরে ভালো হবে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, কাজ শেষ হওয়ার পর প্রফুল্ল প্রতিভা ট্রাস্টকে ভবনটি হস্তান্তর করা হয়। এখন তারাই এটি দেখাশোনা করছেন। 40,000 স্কয়ার ফিটের দুটি ভবন, বাউন্ডারি সহ একটি ঘাট বাঁধাই রয়েছে। পরবর্তীতে তারা প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট তাদের 25 আসন প্রবীণ নিবাস এবং 25 আসন এতিমখানা তারা সে জায়গা সেটা পরিচালনা করবে। তবে ভবনটি চালুর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান। কাজ চলছে, সরকারি কাজটুকু হয়ে গেছে, কিন্তু আপনি বুঝেন তো, একটা বিল্ডিং হয়ে গেলে সেখানে উঠতে কিছু জিনিস লাগে না। রান্নাঘর তৈরি করতে হয়, তারপরে তার রেলিংটা রয়ে গেছে নিচু, যে প্রতিবন্ধীরা আসবে রেলিংতে পড়ে যাওয়ার মতো, রেলিংটা ঠিক করতে হবে। মাগুরা জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস। 40,000 বর্গফুটের দুটি 5তলা ভবন নির্মাণে খরচ হয়েছে 28 কোটি 19 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন
ডক্টর আলী রিয়াজ, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দ্বারা যেখানে নির্বাচন কমিশনার হইবার যোগ্যতা অযোগ্যতা, প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে, তাতে নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবে। খ. অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্তসমূহ স্বচ্ছ প্রক্রিয়া যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাহাদের মধ্য হইতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী 5 বছরের জন্য নিয়োগ দান করিবেন। গ. স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে। ঘ. বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হইবার অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে পরবর্তী দিন হইতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করিবেন। আমরা বিদ্যমান সংবিধানের 118 অনুচ্ছেদের 2, 3, 4, 5 এবং 6 উপ অনুচ্ছেদগুলো অপরিবর্তিত রাখার কথা বলছি, কিন্তু 118-র 5 উপ অনুচ্ছেদে আমরা আরও একটি বিষয় যুক্ত করার কথা ঐকমত্যে পৌঁছেছি। সেটি হচ্ছে এতদ ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণ বিধি প্রণীত হইবে। আমি মনে করি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে একটি কথা বলছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে ছিলাম। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।